বৃষ্টি থেমে গেছে। পুরো গলিটা জলে জল ভরে গেছে, চারধারে জল। কাউকে দেখা যাচ্ছে না, তবে জলের মধ্যে দিয়ে কারো যেন হেঁটে যাওয়ার ছপ ছপ শব্দ শোনা যাচ্ছে। আপনারা আজ শুনবেন ডাক্তার নিয়ারঞ্জন গুপ্তের ভৌতিক গল্প আকস্মিক। গল্প এই শুরু করলাম। আমরা ক্লাবের মধ্যে বসে বিভূতিকে নিয়ে আলোচনা করছি। আমরা আড্ডা জমেছি। আমাদের আড্ডায় বিভূতি নাকি 10-12 দিন হলো সে আর আসে না, তার কোনো খবরই নেই। সে কেন আসে না সেই নিয়ে আমরা গল্প করছি ক্লাবের মধ্যে। কিন্তু এদিকে যে হঠাৎ বৃষ্টি নেমে গেছে আমাদের কারও খেয়াল নেই। খেয়ালটা হলো কখন, আমরা যখন বাড়ি যাবো বলে ক্লাবের দরজাটা খুলেছি, তখনই দেখি মুষলধারে বাইরে বৃষ্টি পড়ছে। আর এমন বৃষ্টি পড়ছে, বৃষ্টির ছাটে যে পুরো চারধারে কুয়াশায় ভরে গেছে। তখন সঙ্গে সঙ্গে ক্লাবের দরজাটা বন্ধ করে দেওয়া হলো, কারণ বেরোলেই তো স্নান করে ফেলতে হবে। কারো কাছে কোনো ছাতা নেই, ওয়াটারপ্রুফ নেই, কি গিয়ে বেরোবে, তা বাড়ি যাবে কী করে। তখন সবাই আবার এই ক্লাবের মধ্যে একসাথে জমাট হলাম। তা মহিম বলল, তাহলে এক কাজ কর, আমরা সবাই একসাথে বসে আবার আড্ডা জমাই, একটা ভূতের গল্প বলাই, শুনি। তা সেই সরোজকে বলল, এই সরোজ, তুই একটা ভূতের গল্প বল। আমাদের মধ্যে সরোজ খুব ভালো ভূতের গল্প বলতে পারে, সে আবার সাহিত্যিক, খুব ভালো ভূতের গল্প বলতে পারে। তাই তাকে বলা হলো, অনুরোধ করা হলো গল্প বলার জন্য। কিন্তু সে মহিমের কথায় বাধা দিয়ে দিব্যেন্দু বলল, আরে না না, ভূতের গল্প টল্প না, বরঞ্চ শচীনের ম্যাজিক দেখা যায়। শচীন কিন্তু ভালো ম্যাজিক শিখেছে। এই শচীন, তোর একটা ভালো ম্যাজিক দেখা, তো নতুন ম্যাজিক। আমাদের মধ্যে শচীন কিন্তু ভালো ম্যাজিশিয়ান, সে ভালো ম্যাজিক দেখাতে পারে। মাঝে মাঝে এত সুন্দর সুন্দর ম্যাজিক দেখি আমাদের তাক লাগিয়ে দিয়েছে। শচীন কিন্তু ক্লাবের একটা কোণে বসে সিগারেট খাচ্ছিল। সে বলে উঠল, আরে আমি ম্যাজিক দেখাবো কী করে রে, আমার তো জিনিসপত্র নেই, খালি হাতে কি ম্যাজিক দেখানো যায়? তখন সরোজ বলে উঠল, খালি হাতে যদি ম্যাজিক না দেখাতে পারিস তাহলে তুই কিসের ম্যাজিশিয়ান? তখন শচীন বলল, ঠিক আছে, আমি খালি হাতেই ম্যাজিক দেখাবো, তবে একটা কাজ করতে হবে, ঘরের বাতিটা নিভিয়ে দিয়ে একটা ক্যান্ডেল জ্বালিয়ে টেবিলের ওপর রেখে দে। আমরা তার কথা মতো ঘরের বাতিটা নিভিয়ে দিলাম। ঘরের বাতিটা নিভিয়ে দিয়ে একটা ক্যান্ডেলের বাতি জ্বালিয়ে দিয়ে ওখানটায় টেবিলের ওপর রেখে দিলাম। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, এবার ভেতরে ওই ক্যান্ডেলের বাতিতেই একটা আলো ছায়া সমস্ত সৃষ্টি করেছে। এবার শচীন তার নির্দিষ্ট জায়গায় চুপচাপ বসে আছে, কোনো আওয়াজ নেই, তার আসনে সে চুপচাপ বসে আছে। আমরা 10-12 জন একসাথে গা ঘেঁষাঘেঁষি করে বসে আছি। শচীনের কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। তখন সরোজ খানিকক্ষণ পরে বলে উঠল, কিরে কিরে শচীন, তুই কি ঘুমিয়ে পড়লি নাকি? তোর তো কোনো আওয়াজ পাচ্ছি না। চুপ, কথা বলবি না, শচীন বলল গম্ভীর গলায়। তারপর আমরা সবাই চুপচাপ। 1 মিনিট 2 মিনিট করে 15 মিনিট হয়ে গেল। আমরা অধৈর্য হয়ে উঠেছি। তখন সরোজ আবার বলল, কিরে শচে, ঘুমিয়ে পড়লি নাকি বাবা? তখন শচীন বলল, চুপ, দরজা খুলে দে, দেখ কে এসেছে। তো সত্যি জলের মধ্যে দিয়ে ছপ ছপ করে আওয়াজ আসছে, কে যেন জলের মধ্যে দিয়ে হেঁটে আসছে। সেই আওয়াজটা আস্তে আস্তে আমাদের গেটের দোরগোড়ায় চলে এসছে। খানিকক্ষণ পরে ঠক ঠক করে শব্দ করছে। তখন কে যেন বলল আমাদের মধ্যে, কে? আবার ঠক ঠক করে শব্দ করছে। তখন আমি উঠে গিয়ে দরজাটা খুলে দিলাম। যেই দরজাটা খুলে দিলাম তখন দেখি একটা বিদ্যুৎ চমকালো। সে বিদ্যুতের আলোতে দেখলাম অস্পষ্টভাবে কে যেন আমাদের ক্লাবের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। তাকে দেখা যাচ্ছে না, অস্পষ্ট লাগছে। আর আমি তাকে দেখে চমকে উঠলাম। আমি আবার প্রশ্ন করলাম, কে তুমি? সে আগন্তুক কোনো উত্তর দিল না। তবে একটা জমাট কুয়াশা আমার পাশ কাটিয়ে ঘরে ঢুকে গেল। আমি কিন্তু সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিলাম। ঠিক তখনই একটা দমকা আওয়াজ, আমার ক্যান্ডেলের বাতিটা হঠাৎ নিভে গেল। সে ঘরের মধ্যে একটা অন্ধকারে গ্রাস করলো। তখন শচীন প্রশ্ন করল, কে তুমি? একটা দীর্ঘ শ্বাস ফেলে সেই সরু গলায় বলল, আমি বিভূতি। শচীন বলল, বিভূতি?
কে বিভূতি? সে আবার উত্তর দিল, আমি বিভূতি চক্রবর্তী। তখন শচীন বলল, বিভূতি তুই? আমি হাত বাড়িয়ে দেয়ালের পাশে যে ঘরের বাতিটার সুইচটা আছে সেটা টিপলাম। ঠক করে আওয়াজ হলো, কিন্তু বাতিটা জ্বললো না। তবে ঠিক তখনই মনে হলো যেন আমার পাশে কে যেন এসে দাঁড়িয়েছে। একটা দীর্ঘশ্বাস ফেললো। আমি অজ্ঞাতে আমি দুপা পিছিয়ে গেলাম। এবার আমার গলাটা কিন্তু শুকিয়ে আসছে। ঠিক তখনই আমার মনে পড়লো, বিভূতি বিভূতি আমাদের বন্ধু। আমাদের ভয়টা তখন হঠাৎ কেটে গেল। তখনই আমার সহসে মনে পড়ল, এই বিভূতি, তুই এলি কী করে? তখন সে বলল, হ্যাঁ আমি এসেছি। চাপা কণ্ঠস্বর, সেই আগের মতো। মনে হচ্ছে না খুব কষ্ট হচ্ছে। আবার সঙ্গে সঙ্গে আমার এও মনে হলো, সে তো থাকে ভবানীপুরে, এত জলঝড়ের মধ্যে সে এলো কী করে? তখন আবার তাকে জিজ্ঞেস করলাম, তা এত জলঝড়ে তুই এলি কী করে? তখন বিভূতি আমার কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সে শচীনের দিকে শচীনকে সম্বোধন করে বলল, শচীন তুই আমাকে ডাকছিলি কেন? সরোজ বলে উঠল, কিরে বিভূতি, তুই এই জলঝড়ের মধ্যে বেরোলি কী করে? সেই বিভূতি আবার বলে উঠল, না জল কোথায় জল? সরোজ আবার বলল, জল মানে বাইরে তো জল থই থই করছে। তখন বিভূতি বলছি, হবে ওই তো। সরোজ বলছি, আরে হবে ওই তো মানে? হবে, বাইরে জল ভর্তি। তা তুই মনে আগে বেরিয়েছিলি? তখন বিভূতি বলছি, না শচীন আমাকে যখন ডাকলো আমি তো ঠিক তখনই বেরিয়েছি। তখন সরোজ বলছে, তাহলে তুই নিশ্চয়ই ভিজে গেছিস। বিভূতি বলছে, কই না তো। সরোজ বলছে, আরে না মানে? বিভূতির মনে মাথাটা খারাপ হয়ে গেছে। তখন বিভূতি বলছে, আরে আমি এবার যাই ভাই, যাই। যাবি মানে? এই বৃষ্টির মধ্যে কোথায় যাবি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তখন বিভূতি বলে উঠল, না রে, আমার এই ঘরের মধ্যে খুব কষ্ট হচ্ছে, আমি থাকতে পারছি না, আমি চললাম। এই বলার সঙ্গে সঙ্গে ঘরের দরজাটা খুলে গেল। আবার ঠিক তখনই বোঝা যাচ্ছে যে কি একটা ঘরের বাতিটা জ্বলে উঠলো। তখন আমরা বিভূতিকে দেখতে পেলাম না। আমরা হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি, কোথায় বিভূতি? বিভূতি নেই। বিভূতি বিভূতি করে আমরা ছুটে ছুটে গিয়ে সে দরজার বাইরে এলাম। এসে দেখি বৃষ্টি থেমে গেছে, গলির মধ্যে জল খানিকটা কমে গেছে। তখন জলের মধ্যে দিয়ে কে যেন ছপ ছপ করে হেঁটে চলে যাচ্ছে। আমাদের কানে সেই জলের মধ্যে দিয়ে যাওয়ার যে আওয়াজ, সেটা কানের মধ্যে ভেসে এসেছিল। পরের দিন দুটো সংবাদ পেলাম। একটা সংবাদপত্র, 3 ঘন্টা বৃষ্টির ফলে শ্যামবাজারে 15 থেকে 20 মিনিট বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। আরেকটা সংবাদ পেলাম, আমাদের বন্ধু বিভূতি গতকাল 9:30টার সময় টাইফয়েডে বেশ কিছুদিন ভুগে মারা যায়। এই সমস্ত ঘটনা আমরা শুনলাম। তারপর বহুদিন কেটে গেছে, সেই ঘটনাটা আমাদের কাছে অস্পষ্ট হয়ে গেছে। কিন্তু একটা কথা ঠিক মনে আসছে, যে সে ব্যাপারটা কি শচীনের কোনো ম্যাজিক ছিল, নাকি কোনো ভৌতিক ব্যাপার? তবে যাই হোক, ব্যাপারটা কিন্তু সত্যিই ছিল।